প্রিয় দর্শক, ভিশন 24 টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে আমি সামিনা চৌধুরী আমাদের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলাপ অনুষ্ঠানে। আমাদের সাথে যুক্ত হয়েছেন বরাবরের মতোই ভিশন 24 টেলিভিশন চ্যানেলের এডিটর ইন চিফ গাজী সালাউদ্দিন মাহমুদ। গাজী সালাউদ্দিন মাহমুদকে আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপা। প্রিয় দর্শক, মাহমুদ সালাউদ্দিন মাহমুদকেও অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব বরাবরের মতোই একটি বর্তমান সাময়িক সময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে ইরান। আমরা জানি বিশ্ব রাজনৈতিক আলোচনায় আজ ইরান যুক্তরাষ্ট্রের সাথে উত্তপ্ত কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষিতে বারবার আলোচনায় উঠে আসছে। ইরান এবং যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, সেটি আমাদেরকে ভাবিয়ে তুলছে পৃথিবী কি আসলে এগিয়ে যাচ্ছে আরেকটি বড় যুদ্ধের দিকে। আমরা সবাই উদ্বিগ্ন হয়ে চোখ রাখছি ইরান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের দিকে। সেই প্রেক্ষিতে আমাদের আজকের আলোচনা ইরানকে নিয়ে। ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার আগে আমি সালাউদ্দিন মাহমুদকে অনুরোধ করব দর্শকদেরকে ইরানের ইতিহাস সম্পর্কে কিছুটা জানানোর জন্য। ধন্যবাদ আপা। আসলে আমরা রাজনৈতিক ইতিহাস একটু ছোট্ট করে বলি, কারণ বর্তমান ইরানের রাজনীতির পরিস্থিতি বা ইরান এবং বিশ্ব সম্পর্ক, বিশেষ করে আমেরিকার সাথে ইরানের দ্বন্দ্ব, এগুলো বিশ্লেষণ করতে গেলে আমাদের এই রাজনীতির ইতিহাসটা একটু জানা থাকা ভালো। আপনি একটা নাম কিন্তু আমরা প্রায় শুনি, মোহাম্মদ রেজা শাহ পাহলেভিন। ইনি রাজা ছিলেন। এই রাজবংশটা হচ্ছে পাহলাভিন রাজবংশ। তার আগে ছিল কাজার রাজবংশ। কাজার রাজবংশ দীর্ঘদিন ধরে 1751 থেকে সম্ভবত ইরান শাসন করে আসছিল এবং 1906 সালে এই কাজার রাজবংশের বিরুদ্ধে একটা বিপ্লব, মানে আধা সফল বিপ্লব, আমি পূর্ণ সফল বলবো না, আধা সফল বিপ্লব সংগঠিত হয়। সেইখান থেকে দুটো তিনটা সাফল্য আসে। প্রথম সাফল্য যেটা আসে সেখানে এই 1906 সালে কিন্তু এখানে আইনসভা বা পার্লামেন্ট প্রতিষ্ঠা হয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হয়, ইরান কিন্তু দীর্ঘদিন ধরে আমরা জানি যে মুসলিম অধ্যুষিত রাষ্ট্র। ইরানকে বলা হয় যে ইসলামী ইসলামী প্রজাতন্ত্র কিন্তু ইরান এখন, হ্যাঁ সেটা আসছি। 1906 সালে কিন্তু পার্লামেন্ট প্রতিষ্ঠা হয় এবং সেই সঙ্গে রাষ্ট্রধর্ম বহাল রেখেই সংখ্যালঘুদের অধিকার, সব ধরনের অধিকার, বিশেষ করে ধর্মচর্চার অধিকারকে রাষ্ট্রীয়ভাবে সুরক্ষা করা হয়। এটা কিন্তু 1906 সালে, এবং চিন্তা করেন 1906 সালে এই সিদ্ধান্ত গ্রহণ কিন্তু সহজ কথা না, এটা অনেক বড় আধুনিক। এবং আমরা বললাম যে বিপ্লবটা পুরোপুরি সফল হয় না, এর কারণ হচ্ছে আমরা জানি যে তখন ব্রিটিশ রুল ছিল কিন্তু এই অঞ্চলে, আমাদের ভারতবর্ষে কিন্তু তখন ব্রিটিশ শাসন, এবং তখন এই ব্রিটিশদের কারণে কিন্তু এই বিপ্লবটা সফল হয় নাই। এবং ব্যর্থ করার পেছনে যে ওলামারা আছে, এখানে কিন্তু ইরানের রাজনীতিতে ওলামারা কিন্তু খুব শক্তিশালী। এই ওলামাদের কারণেই কিন্তু মূলত এই ইয়েটা সফল হয় না, ওলামাদের ম্যানেজ করে ফেলে হচ্ছে ব্রিটিশ। এরপর কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধ শুরুর পর কিন্তু প্রেক্ষাপট একটু পরিবর্তন হয়, এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে কিন্তু ইরানে তেল পাওয়া যায়। শুধু ইরান না, পুরো মধ্যপ্রাচ্যে যে তেলের যে আজকে রমরম অবস্থা, সেটা কিন্তু শুরু হয় মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে, এবং ইরানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এটা। এবং এই ইরানি তেল দখলের ক্ষেত্রে ধরেন একদিকে আমেরিকা, একদিকে সোভিয়েত ইউনিয়ন, একদিকে ব্রিটেন, আরেকদিকে ফ্রান্স, সবারই কিন্তু নজর ছিল। ব্রিটিশ তখন এই ইরানি তেল নিজেদের করার জন্য একটা কোম্পানি গঠন করে, যে কোম্পানির নাম ছিল অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি। এবং বর্তমানে যেটা ব্রিটিশ পেট্রোলিয়াম নাম শুনেন, এটা কিন্তু সেই কোম্পানি, কিন্তু পরবর্তী নাম ব্রিটিশ পেট্রোলিয়াম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু অ্যাংলো ইরানিয়ান কোম্পানি ছিল। এই তেল কোম্পানি চালাতে, এবং এই তেল কোম্পানি তাদের স্বার্থ রক্ষার জন্য ব্রিটিশ কি করে, গোয়েন্দা বৃত্তি শুরু করে ওখানে। এবং শুরু করে তখন তারা করে কি, একটা সামরিক অভ্যুত্থান ঘটায় 1925 সালে। এই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতায় বসা হচ্ছে সামরিক শাসন রেজা খানকে। খেয়াল করে, নাম কিন্তু রেজা খান। উনি ক্ষমতায় এসে উনার নাম রাখেন রেজা শাহ পাহলাভিন। হ্যাঁ, ওখান থেকে কিন্তু এই পাহলাভিন ধারাটা শুরু হয়েছে। এবং দেখেন, দেশটার নাম কিন্তু তখন ইরান ছিল না, দেশটার নাম ছিল তখন পারস্য। ছিল তখন পারস্য, আমরা বললাম না, পারস্যের সম্রাট বলা হয় যে পারস্য সভ্যতার ইরান। এবং অটোমান কিন্তু সেই আপনার রোমানিয়া পর্যন্ত দখল করেছিল, কিন্তু ইরান কিন্তু কোনোদিন অটোমান দখল করতে পারে নাই। তার মানে ইরানকে দখল করা কিন্তু অত সহজ ছিল না।
কিন্তু এখন দখল করতে না পারলে কি, ব্রিটিশরা যেহেতু সেখানে তেল ছিল, আপনি জানেন যে ব্রিটিশদের কূটবুদ্ধি যেটা আমরা বলি, কূটনীতিতে তারা পারদর্শী, এইভাবে এবং গোয়েন্দা বৃত্তি এবং নানাভাবে ভিতরে একটা নিজস্ব বলয় তৈরি করার চেষ্টা করছে, যেটা এখনও তারা করে বিভিন্ন দেশে। এবং তখন আপনার ওই যে যেটা হয়, তখন 1935 সালে এই রেজা শাহ তার দেশটির নাম পরিবর্তন করে রাখেন ইরান। এবং আপনাকে বলে রাখি, ইরান শব্দটা একটা ফার্সি শব্দ, এবং আমরা জানি যে ইরানের ভাষা কিন্তু ফার্সি। এবং আমরা জানি যে ফার্সি সাহিত্য কিন্তু পৃথিবীর ভিতর অন্যতম সমৃদ্ধ সাহিত্য, এবং বাংলা সাহিত্যে বিশেষ করে নজরুলের গান, কবিতা, নাটকে ফার্সি সাহিত্যের প্রভাব কিন্তু আমরা মারাত্মকভাবে দেখি। হ্যাঁ, সেটাই। এবং এই তখন কিন্তু উনি নাম রাখেন ইরান। এবং ইরান নামের অর্থ কি জানেন? ইরান নামের অর্থ হচ্ছে আর্যদের দেশ। এই যে আরিয়ান রেস আমরা বলি, সেই আর্যদের মূল জায়গাটা হচ্ছে ইরান, যারা একসময় মধ্য এশিয়া থেকে এখানে মাইগ্রেট করে। আজকে আমাদের আলোচনার বিষয় সেটা না, আজকে আমরা অন্য আলোচনা যাই। তখন হয় কি, যখন এই রেজা শাহ ক্ষমতায়ন হয় এবং তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না, তার পিছনে ব্রিটিশ থাকে, তো উনি তখন দিনে দিনে স্বৈরাচারী হয়ে উঠতে থাকে। এবং যখন উনি স্বৈরাচারী হতে পারেন, এবং ইরান দেশটার ইতিহাস সমৃদ্ধি, আপনি জানেন যে দেশের সংস্কৃতি সাহিত্য শক্তিশালী হয়, সেই দেশের ভেতরে একটি অন্তর্নিহিত শক্তি কিন্তু থাকে, যে শক্তি সবসময় কিন্তু একটা বিরুদ্ধ শক্তি, যেটা শাসক গোষ্ঠী যদি শোষণ করে অতিরিক্ত, তার বিরুদ্ধে কিন্তু কাজ করে। সেখানেও কিন্তু ব্যতিক্রম ছিল না। এবং এই ওর কারণে কিন্তু, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর মধ্যে শুরু হয়ে যায়, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কারণে ব্রিটিশ কিন্তু তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতি তাদের কনসেন্ট্রেশন অনেক বেশি, খুব স্বাভাবিক কারণে। এবং ওই মুহূর্তে বাধ্য হয় রেজা শাহ পদত্যাগ করতে, এবং তখন তার ছেলে মোহাম্মদ রেজা পাহলিয়ান ক্ষমতায় আসেন। তখন ইরানে তখন রাজতন্ত্র, এবং এই ব্রিটিশদের আপনার এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কমতে কমতে ইরানে কিন্তু ওই যে একটা শক্তি আমি বলেছিলাম আগে, সেই শক্তির কিন্তু একটা পুনর্জাগরণ ঘটে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আমরা জানি সারা বিশ্ব কিন্তু একটা পুঁজিবাদী অর্থব্যবস্থা, আর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, দুই ভাগ হয়ে যায়। এবং ওই সময় কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার প্রতি মানুষের কিন্তু একটা কিউরিসিটি ছিল, একটা ভালো লাগা ছিল, বিশেষ করে তরুণ শিক্ষিত সমাজের। কারণ সমাজতন্ত্র বলতো যে সবাই সমান, মূলত এই কথাটা, এবং রাষ্ট্রসভার দায়িত্ব নিবে। ওটাও একটা ভিন্ন আলোচনা, আমরা সেই আলোচনায় যাব না। তখন একটা পার্টি তৈরি হয়, যে পার্টির নাম হচ্ছে টুডে পার্টি। এবং এই পার্টিটা খুব জনপ্রিয় হয়ে যায় খুব দ্রুত, এবং এটার প্রধান ছিলেন মোসাদ্দেক। 1951 সালে আপনার ইরানে যে সাধারণ নির্বাচন হয়, সেই সাধারণ নির্বাচনে এই টুডে পার্টি জয়লাভ করে, এবং মোসাদ্দেক প্রধানমন্ত্রী হন। সালটা খেয়াল করেন, সালটা হচ্ছে 1951, এবং দিনটা ছিল 28 এপ্রিল 1951। বিশ্ব রাজনীতিতে তখন পুঁজিবাদী অর্থব্যবস্থা এবং সমাজতন্ত্রের দুইটা ব্লক, সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক ব্লক, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হচ্ছে আপনার পুঁজিবাদী ব্লক। 1953 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন আইজেনহাওয়ার। এবং আইজেনহাওয়ারের একটু এই ব্যাকগ্রাউন্ড বলে, আইজেনহাওয়ার আমেরিকার 34তম প্রেসিডেন্ট, এবং আইজেনহাওয়ার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 5 তারকা জেনারেল। আমাদের যিনি জেনারেল ওয়াকার, উনি কিন্তু 4 তারকা জেনারেল, কিন্তু তারও উপরে উনি 5 তারকা জেনারেল। এবং উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপে মিত্র শক্তি যেটা ছিল, মিত্র শক্তির সর্বাধিনায়ক ছিলেন, কমান্ডার ইন চিফ। এবং আমরা যে নেটোর কথা শুনি, নেটোর প্রথম সর্বাধিনায়ক হচ্ছেন তিনি, প্রধান। ফলে উনি কিন্তু আর্মি ব্যাকগ্রাউন্ড, এবং আমেরিকান আর্মি ব্যাকগ্রাউন্ড, যদি 5 তারকা জেনারেল হন, উনি কিন্তু খুব রাফ অ্যান্ড টাফ হইতে পারে। এবং 1953 সালে যখন সে প্রেসিডেন্ট হয়, তখন দেখে যে পৃথিবীতে আমরা তো এখন শাসন করব, আমরা তো এখন সব খাবো। কিন্তু আমেরিকার জন্ম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে আটলান্টা সনদ, তার মধ্যে কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে আগে দেশ দখল করে শোষণ করা, এটা করা যাবে না। অতএব দেশ দখল যখন করা যাবে না, তখন আমি অর্থনীতি দখল করব। তো ইরানে তখন রাজতন্ত্র না, ইরান রাজতন্ত্র চলছে, বাট রাজা সরকার প্রধান না, রাজা তখন রাষ্ট্রপ্রধান। একটু খেয়াল করেন, কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। সেটা ইরানে কিভাবে ইরানকে এগিয়ে নিচ্ছিল সেই সময়টা? আচ্ছা, যখন আপনার আসে, এখানে একটা গুড কোশ্চেন। যখন 1906 সালের পর আপনার যখন এই যে রেজা শাহ ক্ষমতা আসে, রেজা শাহর কিন্তু খুব মানসিকতা ছিল আধুনিক ইউরোপ ধাঁচের।
সে ইরানের শিক্ষা দীক্ষা সব কিছু পরিবর্তন করে আধুনিক পশ্চিমা ঘরানার শিক্ষা ব্যবস্থা চাল চলন এইগুলো সে প্রচলন করে। 1953 সালে যখন আইজেনহাওয়ার প্রেসিডেন্ট হন তখন তার নজর পড়ে ইরানের দিকে, কারণ ইরানটা তখন তার দখল করতে হবে। এবং তখন তিনি ইরানে সিআইএ এবং সিআইএ, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, এবং মোসাদ, এই দুটার মাধ্যমে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করেন। ওকে। রেজা শাহ কিন্তু তখনও রাজা, কিন্তু ওকে। রাষ্ট্রপ্রধান তিনি, কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হওয়ার কারণে সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। কিন্তু মোসাদ্দেকের আগে যারা প্রধানমন্ত্রী বা সরকার প্রধান ছিলেন তারা কিন্তু ওরকম ক্ষমতাবান ছিলেন না। এবং মোসাদ্দেকের পতনের পর মূলত পুরো ক্ষমতাটা নিয়ে নেয় কিন্তু মোহাম্মদ রেজা শাহ। এবং তার পিছে কে আছে? আমেরিকা আছে। এবং কে আছে? মোসাদ মানে কিন্তু ইসরায়েল আছে। খেয়াল করেন। তার মানে আমরা বলতে পারি যে ইরানে যে রাজতন্ত্রটা ছিল সেটা বেসিক্যালি আমেরিকা এটাকে টিকিয়ে রাখছিল। আমেরিকা টিকিয়ে রাখছে, যেটা সৌদি আরবে যেভাবে টিকিয়ে রাখছে। কিন্তু পার্থক্য হচ্ছে সৌদি আরবে তারাই শাসন করে, তারাই কিন্তু রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। কিন্তু ইরানে কিন্তু সেটা পারে নাই। ইরানে কিন্তু ওই যে বললাম 1906 সালে বিপ্লবের মধ্যে পার্লামেন্ট গঠন হয়। আমি আগেই বলছি ইরান কিন্তু শিক্ষা দীক্ষা কালচারে অনেক সমৃদ্ধ, ফলে সৌদি আরবে যেটা সম্ভব ইরানে কিন্তু সেটা সম্ভব নয়। বা আপনি দেখেন গত 500 বছর ইরানকে কিন্তু দখল করতে পারে নাই। খেয়াল করে দেখেন, এর অবশ্যই অনেক কারণ আছে, ভৌগোলিক অবস্থান একটা কারণ আছে, কিন্তু যতই ভৌগোলিক অবস্থান কারণ হোক না কেন, ভেতরের মানুষের যে মানসিকতা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাইট। আপনি দেখেন সিকিম কিন্তু ভারতের হয়ে গেছে, ভারতের মানুষ ওই দেশের মানসিকতাকে কাজে লাগিয়ে কিন্তু ভারতের দখল করছে। মানুষ যদি না চাইতো আলটিমেটলি পারতো না কিন্তু। হ্যাঁ, ইরানের জনগণ অত্যন্ত স্বাধীনতা রাইট। কামী এবং তারা যেকোনো মূল্যে নিজের দেশকে রক্ষা করে। ওই যে তাদের সেই ইতিহাস, সেই লম্বা সেই ইতিহাস সেই সেই ধারাটি আমরা কিন্তু এখনো আসলে দেখতে দেখতে পাই। পাই ইরানি হুম। জনগণের মধ্যে। কারণ অনেক রকম স্যাংশনের মধ্যে তারা থেকেছে। তাদের রাইট। দেশে অনেক সমস্যার পরও তারা কিন্তু নতি স্বীকার করার মতো চিন্তা করে না। বিভিন্ন হ্যাঁ, জনগণের সাক্ষাৎকারে যখন আমি দেখি টিভিতে, তারা কিন্তু বলে যে আমরা যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করব। হ্যাঁ, এবার এটা আমি একটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আলোচনায় আসি, সেটা হচ্ছে হুম, এখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1953 সাল পার হয়ে গেল, কিন্তু তখন মোসাদ্দেক ক্ষমতাচ্যুত হওয়ার পরে একক ক্ষমতা পাইল কে? রাজা কিন্তু মোহাম্মদ রেজা শাহ, এবং পেছনে আছে আমেরিকা। এবং ওই মুহূর্তে তাদের আয় প্রচুর বাড়তে থাকলো, কারণ প্রচুর তেল। রেজা শাহ এবং পাহলবির সময় অনেক তেল হ্যাঁ, এবং এবং যেটা ইরান হইল, তখন সে দিনে দিনে স্বৈরাচারী হয়ে উঠল, হুম, হুম, তার বাবার মতো স্বৈরাচারী হয়ে উঠল। এবং অনেক টাকা হওয়ার কারণে ইনফ্রাস্ট্রাকচার হইল, বিদেশ থেকে জিনিস কিনে আনে, কিন্তু প্রোডাকশন সেক্টরে কোনো বিনিয়োগ হইল না। ফলে কি হইল? মানুষের বেকারত্ব বাড়তে থাকলো। এবং সে যেটা করছিল, এই যে বাকশালের মতো সব দল বাতিল করে একটা মাত্র দল করছিল, যেটা নাম ছিল আমদানি আমদানি নির্ভর অর্থনীতি এবং এটা হলো একদলীয় আমদানি নির্ভর অর্থনীতি। এবং দেশে কোনো কর্মসংস্থান তৈরি হয় না। এবং অন দ্য আদার হুম, হ্যান্ড, হুম, সে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে যে সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে একটা মাত্র রাজনৈতিক দল গঠন করে, সেটার নাম ছিল রিসার্জেন্স পার্টি। এবং ওকে। পত্রিকাও বেশিরভাগ বন্ধ করে দেয় যা তার বিরুদ্ধে ছিল। তার মানে ঠিক আমাদের দেশে 75 সালে যেটা হয়েছিল, এটাও কিন্তু 75 সালে ঘটনা, মজার বিষয়। ওহ! দ্যাটস ভেরি এবং ইন্টারেস্টিং। একদম তখনই কিন্তু কোইন্সিডেন্স। গুম খুম হত্যা এবং সংবাদপত্রের স্বাধীনতা হরণ হয়। এবং এই কারণে কিন্তু ওই যে ভেতরে আবারও সে আন্দোলন শুরু হয় কিন্তু সরকারের বিরুদ্ধে। এবং এই আন্দোলনে তখন নেতৃত্বে হচ্ছেন আয়াতুল্লাহ খোমেনি। এবং আমরা জানি যে 1979 সালে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বেই একটা বিপ্লব সংগঠিত হয়, যেটাকে আমরা ইসলামী বিপ্লব বলি। ইসলাম বিপ্লব কেন বলি? কারণ আয়াতুল্লাহ খোমেনি দেশে ফিরে ক্ষমতা গ্রহণ করার পরে গণভোট অনুষ্ঠান করেন যে ইরান কি ইসলামিক প্রজাতন্ত্র হবে কিনা, এবং 98% লোক ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে ভোট দেয়। আমরা আলোচনার সময় বলি ইসলামী বিপ্লব, এটা কি হুম, আসলে হুম। ইসলামী বিপ্লব ছিল? এটা কিন্তু আসলে ইসলামী বিপ্লব ছিল না। এটা আসলে একটা রাজনৈতিক রাজতন্ত্রের বিরুদ্ধে একটা বিপ্লব ছিল। এবং মূল বিষয়টা কিন্তু কি ছিল? কর্মসংস্থান নাই, গুম খুম হত্যা, আমাদের যেটা 1975 সালে যে ঘটনাগুলো ঘটেছিল ওই ঘটনাই, বাট রূপটা হুম, ভিন্ন। হুম। রুটটা এখন ভিন্ন যেহেতু এবং নেতৃত্ব খোমেনির দিয়েছিলেন, তাতে খোমেনি একটা ইসলামিক উলামা ছিলেন, যে কারণে কিন্তু এটা আসলে মূলত, এবং পরবর্তীতে ইসলামী প্রজাতন্ত্র নাম ধারণ করে, এবং নাম ধারণ করে মূলত খোমেনির কারণেই। কিন্তু যে মানুষগুলো আন্দোলন করেছিল তারা কিন্তু
ইসলামিক রিপাবলিক করার জন্য আন্দোলন করে নাই। আন্দোলন করে নাই। তারা আন্দোলন তারা করছে করেছিল বেকারত্ব একটা দূর ভালো থেকে বেকারত্ব Yes, দূর করার জন্য। বিষয় যেহেতু ইসলামিক দলগুলো নেতৃত্বে ছিল, তারা ইভেনচুয়ালি ইসলামিক শাসন কায়েম করার একটা সুযোগ পেয়েছিল। রাইট। যেটা আমাদের দেশেও অনেকে মনে করে যে হতে পারে। কারণ জামাত যদি পেয়ে যায় ক্ষমতা, তাহলে ওরাও হয়তো বাংলাদেশে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা রাইট। করে ফেললেও অবাক হওয়ার কিছু নাই। এখন কিন্তু আসেন দেশের হ্যাঁ, লোকজন আসলে সেটা চায় অবাক নাই। হওয়ার কিছু হবে না। মানুষ চায় না। মানুষ কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু হয় না। ওই দীর্ঘ সময়ের অরাজকতা, অগণতান্ত্রিক চর্চা এবং নির্বাচনের অনুপস্থিতির কারণে বিভিন্ন ধরনের শক্তির উত্থান ঘটে। যদি এক্সাক্টলি। ইরানেও যদি পর্যায়ক্রমিক এই নির্বাচনী ব্যবস্থাটা প্রচলন থাকতো, তাহলে এই ভিন্ন ভিন্ন শক্তির উদ্ভব ঘটতো না। বাংলাদেশেও কিন্তু যদি নির্বাচনী ব্যবস্থাটা সঠিকভাবে চালু থাকতো, অন্তত আপনি সব বাদ দেন, শুধু সঠিক নির্বাচন, অন্য কোনো শক্তির উত্থান হওয়ার কোনো সুযোগ থাকতো না। থাকতো না। আমাদের শাসকরা সবসময় এই ভুলটাই করেন। তো ১৯৭৯ সালে হ্যাঁ, আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতা নেওয়ার পরে ইরানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করার পরে ইরান একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে পৃথিবীতে নতুন করে তাদের যাত্রা শুরু করে এবং তারপরেই কিন্তু তারা ইরাক এবং ইরান যুদ্ধে জড়িয়ে পড়ে। ইরাকের সাথে একটা যুদ্ধে জড়িয়ে পড়ে এবং যুদ্ধের ১ম দিকে ইরাক অত্যন্ত আগ্রাসী ভূমিকায় থাকলেও শেষের ৬ বছর কিন্তু ইরান অত্যন্ত শক্তিশালী একটা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তো এ বিষয়ে তুমি যদি দর্শকদের কিছু বলতে, আচ্ছা। তাহলে আপনি খুব চমৎকার একটা বিষয়, কারণ এই ইতিহাসের ধারাবাহিকতা ইরান ইরাক যুদ্ধটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আজকে ইরান এই জায়গাটায় আসার পেছনে, এই শক্তিশালী অবস্থানে আসার পেছনে তারা শিক্ষা নিয়েছিল হচ্ছে ইরান ইরাক যুদ্ধ থেকে। ইরাক কিন্তু প্রথমে কিন্তু অ্যাটাক করে, এবং ইরাক অ্যাটাক করার মূল কারণ ছিল কিন্তু দুইটা। তারা ওই যে একটা ইরানের একটা শহর ছিল ইরাক পার্শ্ববর্তী, ওখানে তেলের খনি, আমি মনে নেই শহরটার নাম, ওটা দখল করতে চেয়েছিল। আর একটা, সীমান্তবর্তী একটা শহর। হ্যাঁ, যখন ইরাক অ্যাটাক করে তখন কিন্তু ইরানের ভিতর ঢুকে অ্যাটাক করে, তখন ইরান কিন্তু ডিফেন্স করে নিজেদের। রাইট। ওরা ডিফেন্স করে অ্যাটাকটা মজার, ইরাকই করে কিন্তু হ্যাঁ, ইভেনচুয়ালি এখানে ইরান কিন্তু এখানে একটা মজার জিনিস শক্তিশালী হয়। হয়ে যায় হ্যাঁ, বেশি। আমি খুব সংক্ষেপে বলি। যখন আপনার যখন ইয়েতে যায়, আপনার ইরান অ্যাটাক করে, ইরানে কিন্তু তখন বিমান ছিল হচ্ছে MiG-29, মিগ, রাশিয়ান তৈরি মিগ। তার মানে ইরানের বিমান হচ্ছে মিগ, ইরানের বিমান হচ্ছে F-14 টমক্যাট, পৃথিবী বিখ্যাত বিমান, এবং F-4 ফ্যান্টম। তুমি এই যদি এই দুইটা, বিমানগুলির যে পার্থক্যটা এটা দর্শকদের জন্য কিছুটা না, এটা বলো, দুই কারণ পার্থক্য হচ্ছে, বেসিক পার্থক্য হচ্ছে মিগগুলো রাশিয়ান তৈরি, সোভিয়েত ইউনিয়নে হুম, তখন। আর এফ হচ্ছে, এখন আমরা যেমন F-15, F-16, F-35 পর্যন্ত দেখতে, এই এফ সিরিজের যেগুলো হচ্ছে ওই সময় সবচেয়ে আধুনিক ফাইটার বলে। ফাইটার। এবং হুম, ওই হুম, সময় 1980-র দশকে F-14 ছিল সবচাইতে আধুনিক শক্তিশালী বিমান। এবং হুম, মজার হুম। বিষয় কি, বিমানগুলো কোন দেশের? মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার। এখন দেখেন, হুম। আছে কিন্তু আমেরিকার সাথে কিন্তু ইরানের দ্বন্দ্ব, কিন্তু আমেরিকা ইরাককে প্রতিহত করছে কিন্তু আমেরিকান ইয়ে দিয়ে। কারণ তার আগের 20 বছর যেহেতু আমেরিকাই, আমেরিকার সাহায্যে, আমেরিকার এই অনুসরণে কিন্তু রাজবংশ, পাহলভি রাজবংশকে হ্যাঁ, আমেরিকাই তো ব্যাকআপ দিয়ে ব্যাকআপ রেখেছিল। দিয়ে রেখেছে। এবং তখন হুম, কিন্তু এই জিনিসগুলো আমেরিকাই ওদেরকে দিয়েছিল, দিয়েছিল রাইট। মানে বিক্রি করেছিল। সেগুলো দিয়ে তারা প্রতিহত করলো। কিন্তু পরবর্তীতে যেটা হইলো, পরবর্তীতে ইরাক কিন্তু মিসাইল দিয়ে, তখন আর যুদ্ধকে তারা সীমান্তে রাখে নাই, তারা তেহরানে অ্যাটাক করে। যখন তারা তেহরানে অ্যাটাক করে, তখন ইরানের কিন্তু মিসাইল ছিল না, ইরানের তখন মিসাইল দরকার ছিল পাল্টা অ্যাটাক করার জন্য। তখন তারা গোপনে আমেরিকার সাথে একটা নেগোসিয়েশন করে মিসাইল কেনার। এবং মজার বিষয় কি, এই মিসাইলটা তারা কিনে হচ্ছে ইসরায়েলের কাছ থেকে। ওয়াও। এবং এই ডিলটা হয়েছিল গোপনে, তখন রেগান ছিল ক্ষমতায়। এবং এই যে বিক্রির টাকাটা, এই টাকাটা গেছে নিকারাগুয়ায়, একটা বিদ্রোহী চলতেছিল, সেই বিদ্রোহীরা ছিল হচ্ছে নিকারাগুয়া, তখন সমাজতান্ত্রিক সরকার, তাদের বিরুদ্ধে একটা বিদ্রোহ চলতেছিল, সেই বিদ্রোহীদের এই টাকা দেওয়া হয়েছিল। এখন এই টাকাটা গোপনে কেন দেওয়া হলো? কারণ মার্কিন কংগ্রেস রেগানের এই প্রস্তাব বাতিল করে দিয়েছিল নিকারাগুয়ায় টাকা দেওয়ার। ফলে নিকারাগুয়ায় টাকা দেওয়ার প্রস্তাবটা বাতিল করার কারণে এই যে গোপনে ইরানের কাছে মানে মিসাইল বিক্রি যে টাকা, সেই টাকা কিন্তু তারা ওখান দিয়ে পাচার করে দেয়। এবং ওইভাবেই কিন্তু ইরানের কাছে প্রথম মিসাইল আসে। কার মাধ্যমে? ইসরায়েলের কাছ থেকে। আজকে যারা ইসরায়েলের সবচেয়ে বড় মাধ্যমে শত্রু, ইরাকের কাছে। এটাকেই বলে রাজনীতি।
এটাই হচ্ছে রাষ্ট্রীয় কূটনীতি। এটা কূটনীতি এটা কূটনীতি নিজের দেশের স্বার্থে যেকোনো দেশের রাইট। সাথে বন্ধুত্ব করাটাই হচ্ছে কূটনীতির বা তখন ডিপ্লোম্যাসির মূল ডিপ্লোমেসি কথা। হচ্ছে পয়েন্ট অফ টাইমের হিসাব, নট পিরিয়ড অফ টাইম। এক্স্যাক্টলি। ওই পয়েন্টে আপনার স্বার্থ কোথায়? হুম, মার্কিন হুম। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাপানের কোনোদিনও সম্পর্ক হওয়ার কথা না হিরোশিমার ঘটনার কারণে। জাপানের সবচেয়ে বড় বন্ধুকে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র। ভিয়েতনামে যে অত্যাচারটা আমেরিকা করেছে, হুম, হুম। কোনোদিন কি ভিয়েতনামের সাথে আমেরিকার সম্পর্ক হওয়ার কথা? কিন্তু আজকে গার্মেন্টসের সবচেয়ে বড় ভাগিদার হচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া। প্রোডিউসার হচ্ছে ভিয়েতনাম, ভিয়েতনাম রাইট। এবং হাই এন্ড প্রডিউসার যারা, আমরা কিন্তু লো হাই এন্ড এন্ড প্রডিউসার। প্রোডিউসার, আমরা আমরা কিন্তু লো এন্ড ওয়ালমার্টে প্রডিউস প্রোডিউসার। করি, কিন্তু আপনি যদি নাইকি, অ্যাডিডাস যান, সব কিন্তু ভিয়েতনাম। সব ভিয়েতনামের। ওকে। তা আমি তোমার কাছে এর পরের যে প্রশ্নটায় যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে ৮ বছরের যে ইরান এবং ইরাক যুদ্ধ, যদিও ইরাক যুদ্ধটা শুরু করেছিল কিন্তু শেষের দিকে শেষের ৬ বছর ইরান কিন্তু বীর বিক্রমে ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করে এবং ইরাককে একদমই কোণঠাসা করে ফেলে। হ্যাঁ, সাদ্দাম অনেক কষ্ট করে কিন্তু যুদ্ধটা বন্ধ করেছিল তখন। হ্যাঁ, তো হ্যাঁ। যাই হোক তারপরে ধীরে ধীরে ইরান এগিয়ে যাচ্ছে তার ইসলামিক প্রজাতন্ত্রের ঝান্ডা নিয়ে, কিন্তু সারা বিশ্বে শুরু হয়ে যায় মুক্ত বাজার অর্থনীতির বাতাস। তো সেই বাতাসে ইরানি জনগণও কিছুটা আন্দোলিত হয়েছে এবং ইরানেও সেই মুক্ত বাতাসের হাওয়া কিছুটা লেগেছে এবং ইরানের জনগণ আম সেই বাতাসে কতটা আন্দোলিত হয়েছে এই বিষয়ে দর্শকদেরকে কিছুটা জানাতে চাই আমরা। যে এটা ইরানকে কতটা প্রভাবিত করেছে মুক্তবাজার অর্থনীতি। আচ্ছা, মুক্তবাজার অর্থনীতি যেটা, ওপেক, ওপেক কিন্তু খুব হু, হু, মানে তেল রপ্তানিকারক সবচেয়ে বড় সংগঠন কিন্তু ওপেক। হু, হু। ওপেকে কিন্তু ইরান আছে, খুব গুরুত্বপূর্ণ রাইট। ইয়ে। হু, এবং হু, ওই যে হরমুজ প্রণালী, যেটা ইরানের দখল, ইরানের নিয়ন্ত্রণে, হু, হু, পৃথিবীর মোট তেলের হু, হু। প্রায় 35% যায় কিন্তু ওই হরমুজ প্রণালী দিয়ে। দর্শক আমরা বলতে চাই যে কথাটা আপনাদেরকে যে ইরান ভৌগোলিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ। প্রণালীটির কারণে। হ্যাঁ, কারণ ইউরোপ এবং এশিয়ার মধ্যেখানে এই হরমুজ প্রণালীটি একটি অত্যন্ত সুষম যোগাযোগের একটি মাধ্যম। যেখানে তেল নিয়ে জাহাজগুলো খুব সহজেই যাওয়া আসা করতে পারে যেটা সহজে না, মানে সড়ক তেল পথে আপনি যদি ইরান এবং ইরাকের ওই অঞ্চলের যে তেলগুলো, সেই তেলগুলো যদি আপনি সাপ্লাই দিতে চান পৃথিবীর যে কোনো দেশে, আপনাকে ওই হরমুজ হরমুজ প্রণালী দিয়েই যেতে হবে। প্রণালী ইউজ করতেই হবে। এবং সেটা ইরান নিয়ন্ত্রণ করে জন্যই হুম, ইরানের ক্ষমতার উপরে আসলে নির্ভর করতে হয় অন্যান্য দেশকেও। রাইট। চাইলেই কিন্তু তো ইরানকে আপনি অনেক কিছু করতে পারবেন না। হুম, আজকে যদি তো ইরানে আপনি বম্বিং করেন, হরমুজ প্রণালী বন্ধ করে দেন, আল্টিমেটলি আপনার এখানে আপনি ইট উইল বি অ্যাকচুয়ালি ব্যাকফায়ার হয়ে যাবে। ব্যাকফায়ার হয়ে যাবে, এটা নিজেদেরই তেল সাপ্লাই বন্ধ হয়ে বন্ধ হয়ে যাবে। যাবে। হুম, ফলে আপনি রাইট। চাইলেও কিন্তু পারবেন না। এখন এই যে তেল, কারণ আমি গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই 2025 পর্যন্ত আপনি যদি দেখেন, এই পৃথিবীর অর্থনীতি, মুক্তবাজার যাই বলেন না কেন, তার মূল চালিকা শক্তি ছিল কিন্তু এই তেল। এবং খেয়াল করেন মধ্যপ্রাচ্যের রাজনীতি যে এই যে দ্বন্দ্ব সংঘাত, এর দুইটা দিক আছে। একটা অর্থনৈতিক দিক কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করে হচ্ছে এই তেল। এবং আগে আরেকটা জিনিস আপনাকে বলেছি যে ইরানের মানুষ কিন্তু অনেক আগে থেকে কালচারালি এডুকেটেড, অত্যন্ত রিচ। অত্যন্ত রিচ। দর্শক আমরা আমরা জানি যে ওমর খৈয়ামের দেশ ইরান, কবি রুমির দেশ ইরান। মির্জা গালিবের দেশ ইরান, মির্জা গালিবের দেশ ইরান এবং ইরানের শেখ সাহিত্যের যে সাদির দেশ ইরান। তর্জমা শেখ সাদির দেশ ইরান। তো সেই ইরানের মানুষ অত্যন্ত কালচারড এবং অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত স্বাধীনতাকামী এবং যেকোনো মূল্যে নিজের স্বাধীনতা তারা কিন্তু কখনো বিক্রি করে নাই। হ্যাঁ, হ্যাঁ। এবং আচ্ছা, তারপরে বর্তমান মুক্তবাজার অর্থনীতির জায়গায় আমরা ছিলাম। এটা ইরানকে কিভাবে প্রভাবিত করেছে এবং ইরানের যে জেন জি সম্প্রদায় তারা এই বিষয়টাতে কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে এই বিষয়ে আমরা আসতে চাচ্ছি। কারণ আমি আসতে চাচ্ছি এইজন্য যে এই আলোচনাটা আসলে ইরানের বর্তমান যে উত্তপ্ত পরিস্থিতি তার সাথে কিছুটা সম্পর্কিত। আচ্ছা, ধরেন ইরানের উপর কিন্তু নানাভাবে স্যাংশন দেওয়া হয়েছে, হ্যান করা হয়েছে, নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে এই মুক্তবাজার অর্থনীতির মধ্যেও। তারপরেও কিন্তু ইরান কিন্তু নিজেদের সমৃদ্ধ করেছে অর্থনৈতিকভাবে। এবং ইরান ইরাক যুদ্ধের মধ্য দিয়ে তাদের যে শিক্ষা, সেই শিক্ষাটা হচ্ছে তাদেরকে শিক্ষাটা হচ্ছে কাউকে বিশ্বাস করা যাবে না, নিজেকে শক্তিশালী হইতে হবে। এবং তারা কিন্তু বাজেটের একটা বড় অংশ সবসময় তাদের এই জায়গাতে বরাদ্দ, তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার পিছনে ব্যয় করা হয়েছে। এবং আজকে দেখেন ইরানের যে মিসাইল ইরানের ছিল না, আমেরিকা থেকে গোপনে অবৈধভাবে নিতে হয়েছিল,
আজকে তারা সবচেয়ে শক্তিশালী মিসাইল আক্রমণকারী দেশগুলোর একটা। কিছুদিন গত জুনে খুব সম্ভব আপনারা দেখেছিলেন যে সেই ইরান থেকে সিরিয়ার উপর দিয়ে তারা কিন্তু ইসরায়েলে কীভাবে অ্যাটাক করেছিল। এবং সবচেয়ে সারপ্রাইজিং হচ্ছে ইসরায়েল কিন্তু অ্যাটাকটা শুরু করে ইরানের সাথে। হ্যাঁ, এবং এই 12 দিনের যুদ্ধে ইসরায়েলই পরে মজার বিষয় এখানে আপনি একটা ভালো জিনিস তুলছেন, সেটা একটা জিনিস খেয়াল করবেন, আমেরিকা এবং ইসরায়েল কিন্তু চায় যে ইরান যুদ্ধে জড়াক, ইরানে যুদ্ধ শুরু হোক। কারণ আজকে মধ্যপ্রাচ্যে দেখেন, মধ্যপ্রাচ্যে সৌদি আরব বলে অন্যান্য সবখানে কিন্তু আমেরিকান একটা প্রভাব, আমরা যেটাকে হেজিমনি বলি, এটা কিন্তু আমেরিকান হেজিমনি কিন্তু সবখানে আছে, নাই কোথায়? কেবলমাত্র ইরানে। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, আমেরিকার মূল জায়গাটা কি? তার পেট্রো ডলার, তার যে ডলারের যে শক্তিশালী, পৃথিবীকে নিয়ন্ত্রণ শক্তিশালী হওয়ার মধ্যে ডলারের নিয়ন্ত্রণ, ডলারের বাণিজ্য। কিন্তু ইরান কিন্তু, ভেনিজুয়েলা এবং ইরান কিন্তু ডলারের মাধ্যমে পেট্রো ট্রেড করে না। এটা কিন্তু আমেরিকার জন্য একটা থ্রেট, যে কারণে তাদের চাই ইরানকে হয় কবজা করতে অথবা ইরানকে ভেঙে ফেলতে, ইরানকে ভেঙে ফেলতে। এই জন্য তাদের কিন্তু, এই জন্য কিন্তু তারা চায় ইরান অ্যাটাক করুক। ইরান অ্যাটাক করলে আমেরিকা কিন্তু ইরানকে অ্যাটাক করবে না, তার অনেকগুলো কারণ আছে। কারণ ইরানের যে ভৌগোলিক অবস্থা শক্তিশালী, এবং আমেরিকা জানে যে ইরান ঘোষণা না দিলেও আমেরিকা বিশ্বাস করে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। হুম, রাইট। আমেরিকা সবসময়ই বলে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, আমরা এটা বন্ধ করতে চাই, এটা পৃথিবীর জন্য রিস্কি, এটা নিরাপত্তাহীনতা তৈরি করছে। কিন্তু ইরান কখনো বলে নাই যে আমাদের অস্ত্র আছে। কিন্তু ইরান সবসময় বলে যে আমাদের দেশকে রক্ষা করার মতো সক্ষমতা আমাদের আছে। যেটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। ফলে কিন্তু ইরান কিন্তু ইরানকে চায় ইরান মানে পায়ে পাড়া দিয়ে যুদ্ধে জড়ানো, কিন্তু ইরান কিন্তু জড়াচ্ছে না। এই যেমন এখন অনেকে বলতেছে মার্কিন রণতরী আসছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে অ্যাটাক করবে? না, মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাটাক করবে না, করবে না কখনো। কারণ জানে যে ইরানকে অ্যাটাক করলে তার ফলাফল ভালো হবে না। তো বর্তমান সময়ে আসলে এই যে উত্তপ্ত পরিস্থিতিটা তৈরি হলো, এর মূলে কি কারণগুলি ছিল সেটা যদি তুমি একটু দর্শকদেরকে বলো। মানে খুব সংক্ষেপে, কারণ অনেক দর্শকই হয়তো এত নিউজ চারিদিকে, সবাই সবকিছু সবসময় ফলো করে না। তো সেই জন্য তুমি যদি কিছুটা বলো। বর্তমানে যে আন্দোলনটা, এই আন্দোলনটা শুরু হয়েছিল কিন্তু মুদ্রাস্ফীতি, প্রচণ্ড মুদ্রাস্ফীতি তৈরি হয়েছে ইরানে। এই মুদ্রাস্ফীতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল, এবং এই আন্দোলনের পেছনে ইন্ধনদাতাকে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চায় ভিতরে একটা গ্যাঞ্জাম তৈরি করে ইরানকে মানে অস্থিরতার মধ্যে দিয়ে ইরানকে ভেঙে ফেলো, বা ইরানকে কাবু করো, কিংবা ইরানের শাসক পরিবর্তন করো। আমেরিকা চায় ইরানের শাসক পরিবর্তন করে তাদের মতো একটা শাসক বসাইতে, যখন তারা ইরান তার কথা মতো চলবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান থ্রেটকে চায়না, চায়না এবং ওদিকে রাশিয়া। এবং চায়নার যে সিল্ক রোড, সেই সিল্ক রোড কিন্তু আপনি দেখেন ইরানের মধ্য দিয়ে গিয়েছে। এবং চায়নার সাথে যে ইরানের যে বন্ধুত্ব, এইটা কিন্তু ভবিষ্যতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থ্রেট হিসেবে দেখছে। আরও একটা জিনিস দেখেন, ইরানের অত্যন্ত শক্তিশালী। আরেকটা জিনিস খেয়াল করেন, ইরানের উত্তরে কিন্তু তুরস্ক কিন্তু তাদেরও ভৌগোলিক অবস্থাটা এমন, তারা নেটোর সাথেও আছে আবার নাই। দেখেন তাদের সাথে কিন্তু ইউক্রেনের সম্পর্ক আছে, রাশিয়ারও সম্পর্ক আছে। মানে তারা খুব ভাইটাল একটা জায়গায় বসে রোল প্লে করতেছে। এবং আপনার তুরস্কের সাথে যদি ইরানের সম্পর্ক ভালো হয়, ভালো থাকে, তাহলে সে, এবং ওইদিকে চায়নাও যদি তার সাথে থাকে, তাহলে আমেরিকার কতখানি বিপদ আপনি খেয়াল করে দেখেন। সেটাই। সো প্রিয় দর্শক, আমরা যতটুকু জানি যে ইরানে প্রচন্ড রকমের মুদ্রাস্ফীতি এবং তার ফলে দ্রব্যমূল্যের অত্যন্ত ঊর্ধ্বগতি এবং ক্রমবর্ধমান বেকার সমস্যা, জীবনযাত্রার মান নিচের দিকে চলে যাওয়া, এসব কারণেই কিন্তু ইরানিরা তাদের দেশের অভ্যন্তরে আন্দোলন শুরু করে। তারা তাদের বর্তমান অবস্থার উন্নয়ন চায়। এবং আমেরিকাতে বাস করছেন এই মুহূর্তে পাহলভি বংশের রাজা, পাহলভি বংশের একজন রেজা শাহ পাহলভি। উনি আমেরিকাতে আছেন এবং উনি আমেরিকাতে বসে জনগণের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছেন, এবং একই সাথে এই আন্দোলনের সাথে ঘোষণা করেছে ট্রাম্প। আচ্ছা, এখানে একটা কথা বলে নেই, ধরেন এই আন্দোলনগুলো কেন সফল হয় না? এত মানুষ, ওখানে তো অনেক লোক মারা গেছে, বাংলাদেশের জুলাই আগস্টের চেয়ে অনেক বেশি মানুষ ওখানে কিন্তু আন্দোলনে মারা গেছে। ওখানে হয় না কারণ সেনাবাহিনী কিন্তু সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নাই। বাংলাদেশে আপনি যদি অগাস্ট বিপ্লবে যান, কখন আন্দোলন সফল হয়েছিল? যখন সেনাবাহিনী
সমর্থন উইথড্র করেছিল। এরশাদ বিরোধী আন্দোলনের কথা আপনার মনে আছে, নুরুদ্দিন ছিলেন আমাদের সেনাপ্রধান। শেষ মুহূর্তে নুরুদ্দিন যখন এরশাদের পাশ থেকে সরে যায় তখনই কিন্তু আন্দোলন সফল হয়। ফলে একটা দেশে এই গণ আন্দোলন সফল হওয়ার পেছনে সেই দেশের সেনাবাহিনীর ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আন্দোলনটা হয়েছিল একটি স্বৈরশাসকের উত্থানের জন্য, এবং স্বৈরশাসকের অনেক, আপনি যদি আন্তর্জাতিক কূটনীতির কথা চিন্তা করেন, বাংলাদেশের জন্য অনেক ক্ষতিকর ছিল। কিন্তু ইরানের জায়গায় দেখেন, তারা স্বৈরশাসক, তারা সব কিছু ঠিক আছে, কিন্তু তাদের যে ইন্টারন্যাশনাল কূটনীতিতে কিন্তু তারা ইরানের স্বার্থকেই সংরক্ষণ করছে। ইরানের নিজের দেশের স্বার্থকে, হ্যাঁ, নিজের স্বার্থকে সেই তারা কারণে কিন্তু সেনাবাহিনী সহজেই ইরান সরকারের বিপক্ষে যাবে না। ফলে ইরানে অভ্যন্তরীণ আন্দোলন করে ইরানের সরকারের পতন ঘটানো অত সহজ কাজে না, এটা আমেরিকাও জানে। যে কারণে আমেরিকা পরবর্তী যেটা করবে, করার চিন্তা করবে, ইরানকে টুকরো টুকরো করার চিন্তা করবে। কারণ আপনি জানেন কুর্দি আছে, পশতুন আছে, আপনার চেচি, বিভিন্ন জাতিগোষ্ঠী ইরানে বাস হ্যাঁ। করে। তো দর্শক, আপনাদের জন্য যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, যে ইরানের যে বর্তমান উত্তপ্ত পরিস্থিতি, সেখানে আমেরিকা খুব আগ্রহ সহকারে অংশগ্রহণ করার চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্প বলছে যে বিক্ষোভকারীদের উপরে বেশি দমন পীড়ন চালালে আমি ইরানকে অ্যাটাক করব। তো এর পেছনে আসলে আমেরিকার কি উদ্দেশ্য আছে? আমেরিকা চাচ্ছে খোমেনি সরে যাক, রেজা শাহ ক্ষমতায় আসুক, নাকি ইরান ভেঙে যাক, নাকি ইরানকে ভেনিজুয়েলার মতো সে নিয়ে নিতে চাচ্ছে? কি চাচ্ছে বলে তোমার মনে হচ্ছে? তারা চায় ইরানের উত্থান প্রতিহত করতে। কারণ ইরানের উত্থান অব্যাহত থাকলে ইরান চায় না যে ভবিষ্যৎ এলাই সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্যবাদ সেটার প্রতি, ইরান রাশিয়া ওইদিকে চায় না। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের উপর একটা মারাত্মক হুমকি, এবং হুমকিটা খুবই বাস্তবসম্মত। যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র চায়, কারণ ইরানকে মধ্যপ্রাচ্যে কন্ট্রোল করতে, এবং পৃথিবী যত রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সব মূল কেন্দ্র কিন্তু মধ্যপ্রাচ্য। এবং যদি ইরানকে তার নিয়ন্ত্রণে আনা যায় তাহলে কিন্তু বিশ্ব তার নিয়ন্ত্রণে, তাহলে তার বিশ্ব নিয়ন্ত্রণ। তাহলে ইরানকে নিয়ন্ত্রণে কিভাবে আনা যায়? এই সরকারকে উৎখাত করে তার নিজের মতো একটা পাপেট সরকার বসানো। ওকে, এটা নাম্বার 1 প্ল্যান হতে পারে। নাম্বার 2, যদি সেটা না পারা যায়, ইরানকে টুকরো টুকরো করে ফেলো, 7 টুকরো করে। 7টা বৃহৎ জাতিগোষ্ঠী এখানে বাস করে, ফলে 7টা টুকরো করা যেতে পারে। এটা হলো তার মূল বিষয়টা কি, তার আধিপত্য, তার ডলারের আধিপত্য পৃথিবীতে বজায় রাখার জন্যই ইরানকে তার প্রতিহত করতে হবে। এবং আরেকটা জিনিস বলেন, যদি ইরানের প্রতিহত করতে না পারে, ইরানের এবং চায়নার এই উত্থানটা যদি উঠতেই থাকে, আরো বাড়ে, ইসরায়েল রাষ্ট্র কিন্তু থাকবে না। রাইট, রাইট। সো ভবিষ্যতে জাস্ট এটা একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন তোমার কাছে সালাউদ্দিন মাহমুদ, যেটা হচ্ছে যে কি মনে হয় রাশিয়া এবং ইরান কি আসলে জোটবদ্ধ হবে? এই মুহূর্তে আমরা জানি দর্শক, পারস্য উপসাগরে আমেরিকার জাহাজ আব্রাহাম লিঙ্কন রীতিমতো মহড়া দিচ্ছে, এবং ইরান জানিয়েছে তারাও তাদের সামরিক মহড়া হরমুজ প্রণালীতে শুরু করতে যাচ্ছে। তো দুটি দেশকে এক ধরনের সামরিক শক্তি প্রদর্শন করছে মহড়ার নামে। এটা কি আসলে একটা খেলা, নাকি আসলেই কোনো কিছু হবে? আসলে আপা, বিষয়টা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তার যে আধিপত্যবাদ সেটা তো সে বজায় রাখতে চাচ্ছে। সেটা বজায় রাখার জন্য পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গার একটা হচ্ছে মধ্যপ্রাচ্য। সো এই যে মিডল ইস্টের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণে এখন সবচেয়ে বড় বাধা হচ্ছে কে? ইরান। এবং খেয়াল করেন, সৌদি আরব আগের মতো যতটা আমেরিকার পা চাটতো, সালমান ক্ষমতায়ন হওয়ার পরে কিন্তু সেটা কিন্তু কমে গেছে। আপনি খেয়াল করেন, পাকিস্তানের সঙ্গে কিন্তু সৌদির একটা চুক্তি হয়েছে। এবং আপনি খেয়াল করেন যে মধ্যপ্রাচ্যে যে আমেরিকার যার হেজিমনি যে বজায় রেখেছিল, আধিপত্যবাদ বজায় রেখেছিল, তার একটা বড় উপকরণ ছিল ডিভাইডেশন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ডিভাইডেশন রেখেই কিন্তু আমেরিকা এই আধিপত্যবাদটা তৈরি করেছিল। সোজা হচ্ছিল বেশি। হ্যাঁ, এবং এই ডিভাইডেশন কিন্তু দিন দিন কমছে। দেখেন, আমরা একটা কথা কিন্তু কয়েকদিন ধরে পত্রিকা আপনি খেয়াল করছেন, ইসলামী ন্যাটো। যদি পাকিস্তান, ইরান, তুরস্ক এবং সৌদি আরব যদি একত্রিত হয়ে একটা ন্যাটোর মতো সংগঠন তৈরি হয়, তাহলে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রে এই অঞ্চলে আধিপত্যবাদ বিস্তার করা সম্ভব না। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, তুরস্ক একটা জিনিস খুব ভালো মতো জানে
যে ইরান যদি ব্যর্থ হয়, পরবর্তী টার্গেট কিন্তু তুরস্ক। ফলে সে তো সেটা হতে দিতে চাইবে না। সো সে তার ভবিষ্যতের স্বার্থেই কিন্তু চাইবে ইরান শক্তিশালী থাকুক। তবে এটা অত্যন্ত আশার কথা যে ইরান এবং যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েন থেকে মধ্যপ্রাচ্যের তেল সম্পদে সমৃদ্ধ অন্যান্য দেশগুলো কিছুটা হলেও একটা শিক্ষা বা তাদের ভবিষ্যতে কি করণীয় এই বিষয়ে একটা আভাস বা নির্দেশনা পেতে পারে। এবং দেখেন, ইরান কিন্তু আপনি একটা জিনিস জানেন যে ইরান কিন্তু এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ প্রতিহত করতে, সাইবার যে আধিপত্যবাদ, এই যে ইন্টারনেট ব্যবহার করি, এর মাধ্যমে তো আমেরিকার একটা প্রভাব কিন্তু বিস্তার করে। এবং তারা কিন্তু এই যে স্টারলিংকের যে সার্ভিস ছিল ইরানে, সেটা কিন্তু তারা ডিসরাপ্ট করেছে। হুম। এবং বাহ! ইরান সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়েছিল যে স্টারলিংক কাজ করছিল না। এবং আরেকটা জিনিস খেয়াল করেন যে তারা কিন্তু চায়নার মতো নিজস্ব ইন্টারনেট বেস তৈরি করেছে ইরানে। তারা সেটা ঘোষণা করেছে অলরেডি যে ফলে যে আমেরিকার যে পর্যায়ের প্রভাব, যে আধিপত্য, সেটা কিন্তু তারা চ্যালেঞ্জ করে যাচ্ছে। এবং টেকনোলজি ওয়াইজ তারা যে অত্যন্ত সমৃদ্ধ, শুধু অস্ত্রের দিকে না, তারা টেকনোলজিও অনেক ভালো আয়ত্ত করেছে বলেও মনে হচ্ছে আপাতত। এবং দেখেন, এই যে ইরানের যে কুর্দি অঞ্চলে এই আন্দোলন কিন্তু সহজেই প্রতিহত করতে পেরেছিল। তার কারণ তুরস্কের যে কুর্দিরা আছে, তারা কিন্তু তাদের ইরানি ইন্টেলিজেন্সের সাথে ইনফরমেশন শেয়ার করেছিল। তার মানে এটাকে কি ইঙ্গিত বহন করে? কুর্দিদের যে ক্রাইসিস, কুর্দিদের কোনো দেশ নাই, কুর্দি নিয়ে অনেক ক্রাইসিস, তারপরেও কিন্তু কুর্দিসরাও মিউচুয়াল অ্যাটিটিউড করতেছে কিন্তু এখন। তার মানে কি বোঝাচ্ছে? মধ্যপ্রাচ্যে এই যে মুসলিম দেশগুলোর মধ্যে যে ডিভাইডেশন, সেই ডিভাইডেশন কিন্তু ধীরে ধীরে কমতেছে। এবং এই ডিভাইডেশন ধীরে ধীরে কমার অর্থ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য এখানে শেষ হয়ে যাবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য শেষ হয়ে যাওয়া মানে হচ্ছে ইসরায়েল রাষ্ট্রের বিলুপ্তি ঘটবে। এবং আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্রের এখন যেটা ডেপ্থ, সেটা হচ্ছে 38 ট্রিলিয়ন ডলার। এই পরিমাণে ডেপ্থ আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশে কখনো হয় নাই। মার্কিন যুক্তরাষ্ট্রে এটাকে ঠেকায়, এইটার উপর দিয়ে আধিপত্য বিস্তার করা সামনে। কারণ অর্থনৈতিক আধিপত্য কিন্তু অলরেডি আমরা বুঝতে পারছি যে চায়না কিন্তু আমেরিকাকে টপকায় যাবে। এবং এই চায়নার সঙ্গে ইরানের সম্পর্ক এবং সিল্ক লাইন, এটা যদি ভবিষ্যতে বিস্তার করে, এবং তুরস্ক, ইরান এবং সৌদি আরবও যদি একাট্টা থাকে সাথে পাকিস্তান, তাহলে কিন্তু এই মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা চাচ্ছে সেটা কিন্তু আসলে সফল হবে না। এবং সেটার জন্য সফল যদি না হয়, সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো ইসরায়েল। এবং একটা কথা প্রচলিত আছে যে এই ইসরায়েলের আধিপত্যবাদ 80 বছর টিকবে। বহুত আগে থেকে মানুষ বলতো। হ্যাঁ, এটা একটা কুসংস্কার বা মিথ বা হোয়াটএভার। খেয়াল করেন, কিন্তু সেই 80 বছরের প্রান্তেই আমরা কিন্তু চলে আসছি। এবং পৃথিবীর যে রাজনীতির অঙ্ক, সেই অঙ্ক কিন্তু ওইদিকেই গড়াচ্ছে। রাইট। সো প্রিয় দর্শক, আমরা আমাদের সময়ের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। শেষ পর্যায়ে আমি যেটা আপনাদের বলতে চাই যে ওমর খৈয়াম বলেছিলেন যে আমি যখন বর্তমান সম্পর্কে জানতে চাই অথবা ভবিষ্যৎ সম্পর্কে, আমি তখন অতীতের দিকে তাকাই। আমরা যখন অতীতের ইরানের দিকে তাকাই, আমরা দেখি যে ইরান সবসময় একটি সার্বভৌম দেশ হিসেবে থেকেছে, কখনোই কোনো বিদেশি শক্তির কাছে পদানত করেনি। ইরানি জনগণের জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস এসেছে। কখনো তারা ধনী হয়েছে, কখনো তারা গরিব হয়েছে। আজকে অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং পৃথিবীর মানচিত্রে তারপরও তারা মাথা উঁচু করে থাকছে। তো ইরানের এই শক্তি পৃথিবীর মানচিত্রকে কতটা বদলে দিবে, পৃথিবীর কূটনৈতিক সম্পর্ককে কতটা বদলে দিবে আমরা এখনো জানি না। আমরা চোখ রাখছি আমেরিকার দিকে এবং ইরানের দিকে এবং আমরা একটা সুন্দর পৃথিবীর প্রত্যাশায় থাকছি।